তো প্রথমেই সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার ধরাধামে অবতীর্ণ হবার দিন। তা আপনারা সারাদিন ধরে বা গতকাল রাত থেকেই যারা আর কি শুভেচ্ছা জানিয়েছেন, আমার দিনটি তৈরি করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ সকলকে। আজকের দিনটি আমি বেছে নিলাম আমার একটি পরিকল্পনা বা উদ্দেশ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কেননা এই উদ্দেশ্য বা পরিকল্পনা আপনাদের সহযোগিতা ছাড়া আমি একদমই সফল করতে পারবো না। আমি যারা আমার বন্ধুবৃত্তে আছেন, ফেসবুক বন্ধুবৃত্তে আছেন বা যারা নতুন সংযুক্ত হয়েছেন, তারা দেখে থাকবেন আমার কভার ফটোতে, বা যারা আগে থেকেই আছেন তারা জানেন সম্প্রতি কয়েক মাস হলো আমি চাইল্ড কাউন্সিলিং এর অথরাইজেশন পেয়েছি। অর্থাৎ চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে আমি কাজ করে থাকি। শিশুদের মানসিক এবং ব্যবহারিক সমস্যা এবং সমাধান নিয়েই আমার কাজ, এটা আমার পেশা। এবং গত 10 বছর ধরে যেহেতু বিদ্যালয় শিক্ষকতার সাথে যুক্ত, এটা পেশার সাথে আমার একরকম নেশাও বলতে পারেন, আমার ভালো লাগার জায়গা। তো এই কাজটি করতে গিয়ে আমার মনে হয়েছে এই জিনিসটাকে আরো অনেক বেশি, অনেক বড় লেভেলে ছড়িয়ে দেওয়া দরকার। কেননা সাম্প্রতিক সময়ে আমরা ভীষণ একটা অসুস্থ সময়কালের মধ্যে দিয়ে যাচ্ছি। ভীষণ খারাপ একটা সময়কাল চলছে আমাদের সমাজে, চারিদিকে অনেক রকম খারাপ জিনিস চলছে যেগুলোর প্রভাব এই শিশুদের উপরেই পড়ে, এবং এই শিশুরাই ভবিষ্যতের নাগরিক এবং তারাই সমাজ গঠন করবে। তাই জন্য এখন থেকে ওদের প্রতি নজর দিলেই আমরা কিন্তু একটা সুস্থ সমাজ, সুন্দর সমাজ তৈরি করতে পারবো বলে আমার মনে হয়। ওই হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস যেটা বলেছিলেন যে আমরা সমাজ শোধনের উৎসবে আছি। তো আমি সেই শোধনের উৎসবে যোগ দিতে গিয়ে আমার মনে হয়েছে যে আপনার বাড়ির চারা গাছটিতেই যদি সঠিক পরিমাণে জল সার দিয়ে তাদের শোধন থেকে আমরা শুরু করতে পারি, তবেই আমরা সমাজকে একটা জায়গায় নিয়ে সম্পূর্ণ হয়তো সুন্দরভাবে তৈরি করতে পারবো। তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমি এই ফেসবুকে জয়েন করেছি 2012 থেকে, মানে প্রায় এক যুগ হতে চললো। এর মাঝে আমার মনে হয়নি যে আহ, বন্ধুবৃত্ত বাড়ানোর কথা। আমি মূলত পরিচিত লোকজনদের নিয়েই আর কি যথেষ্ট মনে হয়েছিল। কিন্তু গত 10-15 দিনে আমি আমার ফেসবুক সাজেশনে আসা আহ, সব এমন ব্যক্তিত্বদের, মূলত মহিলাদের যাদের প্রোফাইলে আমি কোনো শিশুর অস্তিত্ব দেখেছি, তাদের আমি কন্টিনিউয়াসলি র্যান্ডামলি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে গেছি যে আমার সাথে সংযুক্ত করার জন্য। আমার মনে হয়েছে যে এই সচেতনতাটা, যে বাচ্চাদের মানসিকতার যত্ন নেওয়া, তাদের ব্যবহারিক আচরণগত দিকগুলো যত্ন নেওয়া, এটা সচেতনতা ভীষণ জরুরি। এবং সেক্ষেত্রে আমার এই ব্যক্তিগত ইগো কোনো ম্যাটার করে না, ভীষণই তুচ্ছ বিষয়। এখন ফেসবুক প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি অডিও ভিজুয়াল মোডে আমাদের যে কোনো জিনিস শুনতে বুঝতে অনেক বেশি সহজ হয়ে যায়। আর এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমনই প্ল্যাটফর্ম যেখানে আমরা দিনের অনেকটা সময় আমরা কাটিয়ে থাকি। আমরা বিভিন্ন বিনোদনের জন্য বা বিভিন্ন কিছু শেখার জন্য কাটিয়ে থাকি। এখানে যদি আপনি আমার বা আমার মতো দু একজনের কিছু কথা, যেটা আপনার সন্তানের জন্য বা আপনার নিজের জন্য, আপনার বা আপনার সন্তানের সুসম্পর্কের জন্য কাজে লাগে, শোনেন বা কিছু শিখতে পারেন, সেটা আমার মনে হয় সকলের জন্যই ভালো হবে। তার কারণ এই যে বললাম যে অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিছু উদাহরণ দিয়ে আমি আমার পুরনো ভিডিওটা দেখতে পারেন যারা চান, যে ধর্ষককে, এই ভিডিওটাতে আমি বলেছিলাম একটি মানুষ কিন্তু হঠাৎ করেই একদিন ধর্ষকে পরিণত হন না। তার এই মানসিকতা তৈরির পিছনে কোথাও না কোথাও তার প্রতিপালন, সেই শিশুকাল থেকে তিনি যেভাবে করে বড় হচ্ছে, তার বড় হওয়ার সময়কালটা, এগুলো অনেক ম্যাটার করে। তো শুধুমাত্র ধর্ষণের মতো মানসিক বিকৃতি, ধর্ষণটা একটা মানসিক বিকৃতি, সেটাও সেই ভিডিওতে বলা আছে। তো শুধুমাত্র এই ধর্ষণের মতো ঘটনাই নয়, এছাড়াও অনেক রকম ঘটনা আছে, যেমন
কিছু উদাহরণ দিই। এই যে আপনারা টিভিতে দেখে থাকবেন, বেলঘড়িয়ার ঘটনা, গত সপ্তাহের ঘটনা। একটি ছেলে একটি মেয়েকে ভরা মানে প্রকাশ্য দিনের আলোকে তার মা পাশে থাকা অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কারণটা কি ছিল? প্রেমের প্রত্যাখ্যান। এরকম একটি ঘটনা কয়েক মাস আগে বালুরঘাটে গৌড়বঙ্গ কলেজ ক্যাম্পাসেও আমরা শুনেছিলাম, হয়েছিল। 2 বছর আগে বহরমপুরে এমন একটি ঘটনা হলো, যেখানে একটি হোস্টেলে থাকা মেয়েকে আহ, ভরা বাজারে ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরেই ফেলা হলো। তো এক্ষেত্রে কি হচ্ছে? ছেলেটিরও জীবন নষ্ট হচ্ছে, মেয়েটি তো অবশ্যই এফেক্টেড হচ্ছে। সে খুব ক্ষতিকারক ভাবে তার মানে আঘাতপ্রাপ্ত হচ্ছে বা মারাই যাচ্ছে কিছু ঘটনায়। দুটো ফ্যামিলি এফেক্টেড হচ্ছে, সমাজের একটা খারাপ প্রভাব পড়ছে। তো এই ধরনের আহ, এতটা খারাপ পর্যায়ে কেন চলে যাচ্ছে? অ্যাসিড অ্যাটাক, থ্রেট কালচার, এগুলো খুব বেড়ে যাচ্ছে আমাদের সমাজে দিনকে দিন। আহ, এগুলো, এই যে মানসিকতার এই সমস্যাগুলো, যে না কে মেনে না নেওয়ার ক্ষমতা, সহনশীলতার অভাব, ধৈর্যের অভাব। আর এটা তো গেল অন্যকে আঘাত করার ব্যাপার। আমরা আমাদের চারপাশে কিন্তু বহু ক্ষেত্রে দেখে থাকি যে মানসিক চাপ সহ্য করতে না পেরে, সেটা হতে পারে নিজের মানে মানসিক চাপ বলতে কেরিয়ারের চাপ হতে পারে, বা এই প্রেমে প্রত্যাখ্যান জাতীয় বিষয় হতে পারে, বা অন্য যে কোনো ক্ষেত্রে বাড়ির কোনো সমস্যা হতে পারে। এই চাপগুলো সহ্য করতে না পেরে কিন্তু সমানে ছেলেমেয়েরা আত্মঘাতী হচ্ছে আমাদের চারপাশে। আমার নিজের পরিবারেই যে ঘটনা ঘটেছে, এবং সেই থেকেই আমার এই ফিল্ডে আসা, এই বিষয়ে পড়াশোনা করা এবং এই বিষয়ে সচেতনতার লক্ষ্যে এগিয়ে যাওয়া, যে আমি বা আমার পরিবার যে দুঃখ কষ্ট, যে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি বা যাচ্ছি এখনো, সেটা যেন আর কোনো পরিবারকে সহ্য করতে না হয়। আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করে যাব। তো এই বিষয়গুলো, এই যে চাপ না নিতে পারা, এই আহ, মানে প্রত্যাখ্যানকে সহ্য করতে না পারা, সহনশীলতার অভাব, ধৈর্যের অভাব, এই জিনিসগুলো কিন্তু মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ। এবং এই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে ঠিক করা যায় সময় থাকতেই, যদি আপনি সচেতন হন আপনার সন্তানের প্রতি, শিশুর প্রতি, তাহলে কিন্তু ঠিক করা যায়। এই ক্ষেত্রে বলে রাখি, আমাদের সাইকোলজিক্যাল মতে আমরা শিশু বলতে, চাইল্ড কাউন্সিলিং এর ক্ষেত্রে শিশু বলতে আমরা 1 থেকে 15 বছরের ছেলে মেয়েদের ধরে থাকি। কেননা 15 বছর পর্যন্ত ব্রেন ম্যাচিওর হয় না। সেই ম্যাচিওর ব্রেনে তারা যেভাবে করে গঠিত হয়, এই গঠনটাই তাদের পরবর্তীতেও প্রভাব ফেলে তাদের জীবনে। তো এই সময়ে যদি আপনি তাদের সঠিকভাবে গাইড করতে পারেন, সঠিক রাস্তা দেখাতে পারেন, তাহলে কিন্তু তাদের পরবর্তী জীবনটাও অনেক ইজি হয়ে যায়, এবং আপনার পক্ষে এবং চারপাশের সবার পক্ষে সেটা অনেক বেশি ভালো হয়। এবার এক্ষেত্রে এই যে মানে যখন আমরা বিভিন্ন বিকৃতি ধরুন দেখতে পাচ্ছি, বিকৃতি বা অস্থিরতা আপনাদের ছেলে মেয়েদের মধ্যে, আমাদের পরিবারের সদস্যদের মধ্যে দেখতে পাচ্ছি, আমাদের কি করা উচিত? আমাদের একজন কাউন্সিলরের কাছে যাওয়া উচিত। এখানে ভীষণ রকমের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে থাকে, ভীষণ ভুল বোঝার জায়গা থাকে, যে জায়গাটা নিয়ে কথা বলবো বলে আজ আমার মূলত লাইভে আসা। সেটা হলো, কাউন্সিলর বলতে আমরা প্রথমেই ভেবে নিই যে পাগলের ডাক্তার। একজন কাউন্সিলর কিন্তু একজন পাগলের ডাক্তার নন। পাগল বলতে মানসিক ভারসাম্যহীনতা। আর আমি যেটা কথা বলছি, যে ঘটনাগুলোর কথা বললাম, সেগুলো হচ্ছে মানসিক অস্থিরতা। এই আপনার যদি জ্বর হয়, মাথা ব্যথা হয়, শরীরে কোনো সমস্যা হয়, মানে তৎকালীন সমস্যা, সেটাকে কি আপনি কোমা বা ক্যান্সারের সাথে তুলনা করতে পারেন? পারি না তো। তো এটা কিন্তু তেমনি একটি উদাহরণ হয়ে যায়। একজন কাউন্সিলরের কাজ কি? একজন কাউন্সিলর সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে, সে বড়দের ক্ষেত্রেও হয়ে থাকে, ছোটদের ক্ষেত্রেও হয়ে থাকে, কথা বলে, তার সঙ্গে কথা বলে তার মনের ভাব বুঝে তাকে গাইড করেন, বা এমন ভাবে তিনি কথা বলেন যাতে সে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারে। এবং কিছু বিশেষ ক্ষেত্রে আমরা কিছু থেরাপিও ব্যবহার করে থাকি।
তো সেটা যেমন কারো কথা বলার সমস্যা থাকলে স্পিচ থেরাপি, এডিএইচডি বা অটিজমের পেশেন্টের ক্ষেত্রে থেরাপি, কারো কারো ক্ষেত্রে মেডিটেশন থেরাপি দরকার হয়। তো এই বিষয়টা সম্পূর্ণভাবে ভীষণ কিওরেবল এবং ভীষণ প্রাথমিক পর্যায়ের জিনিস, যেটা মানে গাইডেন্সের সঠিক গাইডেন্স পেলে সেটি সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব। এবং এইটা আমার ব্যক্তিগত মানে অভিজ্ঞতা, যে মূলত কলকাতা কেন্দ্রিকতা, কলকাতার বাইরে আমি উত্তরবঙ্গেই আমি একজন আমার ভাইয়ের জন্য ভালো কাউন্সিলর পাইনি, যে তাকে একটু কথা বলে তার ব্যবহারিক বা মানসিক দিকটা ঠিক করার চেষ্টা করবো, আমি একজন কাউন্সিলরের খোঁজ পাইনি। যার জন্যই আমার এই প্ল্যাটফর্মে আসা, যে এই সচেতনতা বা এই বিষয়গুলো যাতে আরো বহু বহু মানুষের কাছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রামে গঞ্জে থেকে সব জায়গায় ছড়িয়ে যেতে পারে, যে কারো প্রয়োজনে যেন কেউ খুঁজে পাবেন না এমনটা না হয়। তো কাউন্সিলরের কাছে আপনি আসতে পারেন, এবং কাউন্সিলিং করানোটা ভীষণ হেলদি জিনিস, আমাদের প্রত্যেকেরই এটা দরকার। বিভিন্ন সেলিব্রিটিরা, ধনী ব্যক্তিরা কিন্তু রেগুলারলি এগুলো করে থাকেন। আমরা আমাদের সচেতনতার অভাবের জন্য যেতে পারি না। আপনার 3 দিন কি 5 দিন জ্বর হলো, আপনি 3 দিন 5 দিন দেখবেন, তারপরেও যদি সেটা কন্টিনিউ হয়, আমরা কি করি, আমরা ডাক্তারের কাছে যাই এবং তার নির্দেশ মতো, তার গাইডেন্সে আমরা ওষুধ খেয়ে থাকি এবং আমরা সেরেও যাই। এই বিষয়টা সম্পূর্ণভাবেই সেরকম। দ্বিতীয় ভুল যা আমরা করে থাকি, আমরা ভেবে থাকি, সেটা হচ্ছে সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট। সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই আমাদের নার্ভের ওষুধ দেওয়া হবে এবং নার্ভের ওষুধ খেয়ে আমরা পাগল না থাকলেও পাগল হয়ে যাব। প্রথমতই বললাম, পাগল কথাটিতে আমার ভীষণভাবে আপত্তি আছে। পাগল অনেক বড় একটা ফেস, সেটাতে মানুষ সহজে চলে যায় না, সেটা অনেক কঠিন বিষয়। আর সাইকিয়াট্রিস্ট তাদের বলেন যিনি একজন এমবিবিএস ডক্টর, একজন ডাক্তার, তিনি পেশেন্টের অবস্থা বুঝে তার প্রয়োজনীয়তা অনুসারে তিনি কিন্তু ওষুধ প্রেসক্রাইব করে থাকেন। একমাত্র সাইকিয়াট্রিস্টেরই অধিকার আছে ওষুধ প্রেসক্রাইব করার। আর সাইকোলজিস্ট যাদের বলে বা কাউন্সিলিং যারা করিয়ে থাকে, তারা কিন্তু ওষুধ দেন না। আমরা সম্পূর্ণভাবে আলোচনার মাধ্যমে বা কিছু কিছু ক্ষেত্রে বললাম থেরাপির মাধ্যমে, এভাবেই আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি। আমাদের ওষুধ দেবার প্রয়োজন হয় না বা ওষুধ আমরা প্রেসক্রাইব করতে পারি না। তাই এই ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার কোনো সুযোগ নেই। এই বিষয়গুলো আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি, আমি অনেক মানে শিক্ষিত লোকের মধ্যেও দেখেছি এই কনফিউশনটা থেকে যায়, যে তারা ভাবেন যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই ডাক্তার তিনি ওষুধ দেবেন। কিন্তু সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট দুটো পার্থক্য আপনারা বুঝবেন। সাইকিয়াট্রিস্টরা প্রয়োজনে নার্ভের ওষুধ দিয়ে থাকেন, কিন্তু সাইকোলজিস্ট কিন্তু কোনো রকম ওষুধ আপনাকে দেন না। তিনি শুধুমাত্র আলোচনার মাধ্যমে আপনার সমস্যা সমাধানের চেষ্টা করেন। তা আমি আমার ক্ষেত্রে বলছি, আমি শিশুদের ক্ষেত্রে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। এবং বড়দের ক্ষেত্রে কি, আপনি আপনার বাড়ির শিশুটিকে কিভাবে গাইড করবেন, মানে বারবার বলছি, যারা ভাবছেন যে উদাহরণগুলো দিলাম এগুলো তো বড়দের ক্ষেত্রে 12 15 বা 20 সেই বয়সে গিয়ে দরকার হয়। আপনার বাড়ির শিশুটিকে দেখবেন তো, সে কি অত্যধিক রাগ করছে, জেদ করছে, তার পড়াশোনায় অমনোযোগিতা বা মোবাইল অ্যাডিকশন, টিভি অ্যাডিকশন, কথা শুনছে না, এমন এমন কথা বলছে, এমন এমন আচরণ করছে যেগুলো আপনি তার থেকে এক্সপেক্ট করেন না, এগুলো কি আমাদের বাড়িতে অহরহই আমরা দেখতে পাই না এখন? এগুলোও কিন্তু খুব নর্মাল নয়, এগুলো কিন্তু ঠিক করা যায় এবং এখন থেকেই ঠিক করা যায়। এবং এর জন্য কোনো কাউন্সিলরের কাছেও আপনার যেতে হবে না, এর জন্য কিছু গাইডেন্স, কিছু সচেতনতা আপনার মধ্যে থাকাটাই জরুরি। এবং সেই বিষয়গুলো নিয়েই আমি কথা বলবো রেগুলারলি আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউব, সমস্ত প্ল্যাটফর্মে। আমি আজকের দিন থেকেই এটা ঘোষণা করছি যে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালিয়ে যাব যতদিন আমার পক্ষে সম্ভব। কেননা আপনার সন্তান কেবল আপনার সন্তান নয়, সে কিন্তু ভবিষ্যতে সমাজের একজন সম্পদ। এবং কেবলমাত্র আপনার সন্তানটি ভালো থাকলেই কিন্তু সবাই ভালো থাকতে পারে না, বা আপনার সন্তান নিজেও ভালো থাকতে পারবে না।
আমরা যে উদাহরণগুলো দেখলাম বা বর্তমানে আমরা জানি, তিলোত্তমা কিন্তু ভালো ছিল, তাও কেন সে বাঁচতে পারলো না? তার কারণ তার চারপাশের বাকি লোকেরা তার মতো ভালো হয়ে উঠতে পারেনি বলে তাকে আজকে চলে যেতে হলো। তো তেমনি আপনাকে যদি আপনার সন্তানকে বা নিজেদেরকে একটি সুস্থ সমাজে আমরা বাঁচতে চাই, আপনার সন্তানকে একটি সুস্থ সমাজের অংশ হিসাবে আপনি তৈরি করতে চান, তাহলে তার চারপাশের পরিমণ্ডলকেও একটি সুস্থ জায়গায় নিয়ে যেতে হবে। এই জন্য সচেতনতাটা সবার মধ্যে জরুরি, এবং আমাদের সবার নৈতিক দায়িত্ব এটা, যে আমি কেবল আমার ভালোটা না ভেবে সবার ভালোর কথা চিন্তা করব। কেননা আমার চারপাশের লোকগুলো ভালো না থাকলে আমি একা কিন্তু ভালো হয়ে বাঁচতে পারবো না। আজ এটাই উদ্দেশ্য ছিল আমার এই লাইভ করা, এবং আমি আশা করব আপনারা সকলে আমার সাথে থাকবেন, যাতে আপনার বাড়ির সন্তানকে, আপনার চারপাশের সমাজকে আমরা ধীরে ধীরে একটা সুস্থ জায়গায় নিয়ে যেতে পারি। তাদেরকে মানসিকভাবে ভীষণ সুদৃঢ় চিত্তের সবল একজন ব্যক্তি হিসাবে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়। তাদের আমাদের মতো বিভিন্ন কারণে ভেঙে পড়তে না হয়, মানসিক চাপের জন্য যাতে তাদের কোনো জীবনের সমস্যার সৃষ্টি না হয়, যাতে তারা হারিয়ে যায় অকালে। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।